কোয়াডে বাংলাদেশ যোগ দেবে কিনা তা নিজস্ব বিষয়ে আগ বাড়িয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বললেন পররাষ্ট্রমন্ত্রী। চীন থেকে 5 কোটি টিকা কিনতে চায় সরকার, উপহারের 5 লাখ ডোজ আনতে পাঠানো হয়েছে উড়োজাহাজ। করোনায় আরও 33 জনের মৃত্যু, নতুন 1230 রোগী শনাক্ত। ঈদ উপলক্ষে চলাচল বাড়ায় তৃতীয় ঢেউয়ের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরে। রোদ বৃষ্টি উপেক্ষা করেই সড়কে ঘরমুখো মানুষের ঢল। শিমুলিয়া পাটুরিয়ায় ফেরি বাড়ায় কমেছে পারাপারের ভোগান্তি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সার্বভৌম, নিজেদের পররাষ্ট্র নীতি নিজেরাই ঠিক করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এতে অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে মন্তব্য করছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া না হওয়া নিয়ে চীন রাষ্ট্রদূতের বক্তব্য দুঃখজনক। যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ের জোট কোয়াডে যোগ দিলে ঢাকা বেইজিং এর দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক মতবিনিময়ে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বাংলাদেশ কোন জোটে যাবে তা এদেশের সিদ্ধান্তে হবে। পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করি, তবে হ্যাঁ, যে কোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে, আমরা সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি। হ্যাঁ, কিন্তু আমরা কি কাজ করব না করব সেইটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্যে আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। এখন পর্যন্ত কোয়াড জোটে যোগ দেবার জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলেও জানান মন্ত্রী। ন্যাচারালি তিনি একটি দেশের প্রতিনিধিত্ব করেন, তারা হয়তো এটা চায় না, তারা বক্তব্য বলবেন। যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনো অ্যাপ্রোচও করে নাই। হ্যাঁ, এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। লি জিমিং এর বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, চীনের মানুষরা সাধারণত অন্যের বিষয়ে সরাসরি মন্তব্য করে না। চাইনিজরা কখনো কারোর ব্যাপারে খুব ইন্টারভেন করে না, আর এরকম অ্যাগ্রেসিভ ভাবে কোনোদিন আমি শুনিনি। এটা খুবই দুঃখজনক। তবে এই দিস যে বিহেভিয়ারটা মনে হয়েছে জানি চাইনিজদের কাছ থেকে আমরা এই ধরনের বিহেভিয়ার আশা করি। এ নিয়ে চীনের রাষ্ট্রদূতকে কোনো বার্তা দেওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছু মিডিয়াকে জানিয়ে কূটনীতি হয় না। আমরা কি করি না করি সেটা আমরা সব মিডিয়াকে বলি না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের কাছ থেকে 5 কোটি করোনা টিকা কিনতে চায় সরকার, এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর রাশিয়ার সঙ্গে চুক্তি প্রসঙ্গে বলেন, দুদেশের প্রস্তাবে যাচাই বাছাই চলছে, এখন তাদের উত্তরের অপেক্ষায় আছে ঢাকা। করোনা মোকাবেলায় নেপালকে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম দিল বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশটির রাষ্ট্রদূত বংশীধর মিস্টার হাতে 500 ডোজ রেমডেসিভির পিপিই সহ অন্যান্য সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের উপহার হিসেবে দেয়া করোনার টিকা দ্বিতীয় ডোজের পরিকল্পনা রেখে দেয়া শুরু হবে। দেশটি থেকে সরকারিভাবে টিকা কিনতে এখনও চুক্তি না হলেও আলোচনা চলছে। পাঠানো হয়েছে আগ্রহপত্র, আর তৈরির ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার শর্ত মেনেই চুক্তি হবে। নন ডিসক্লোজার ডকুমেন্ট দেখে আমরা সই করার ব্যবস্থা করছি এবং আমাদের চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক। আরও বেশি দিলেও আমরা নিব। জুন জুলাই থেকে তারা একটা কিছু কিছু করে দেওয়া শুরু করবে, একটা ফেজ আউট করে দিবে। একদম যে ডিসেম্বরে আসবে সেরকম কিছু না। আমরা পাশাপাশি টিকা কেনা নিয়ে রাশিয়ার উত্তরের অপেক্ষায় থাকার কথা জানান মন্ত্রী। এছাড়া চুক্তি অনুযায়ী অক্সফোর্ড টিকা দিতে ভারত ও সেরামের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি। ভারতের সাথেও আমাদের রেগুলার যোগাযোগ হয়, কথাবার্তা হয় এবং আমাদের অ্যাস্ট্রাজেনিকার সাথেও কথা হচ্ছে, ব্রিটেনের কাজে সব দিক দিয়ে আমরা চেষ্টা চলছে। আশা করি একটা ওয়ে আউট হয়ে যাবে।
আর পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি দেওয়ার পরই সিনোফার্মের টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিতে দেরি করার অভিযোগ ভিত্তিহীন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 33 জনের। 14,184 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,230 জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.67%। করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 33 জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,005 জনে। 24 ঘন্টায় 14,184টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,230 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,76,257। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.67%। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের বাড়ি ফেরার ঢলে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আয়োজনের পাশাপাশি নামাজ শেষে কোলাকুলি ও করমর্দন এড়ানোরও নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি, সেই বিষয়টা দিয়েও আমরা লক্ষ্য রাখার জন্য আমরা গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণকে এবং যারা আমাদের মসজিদ বা বিভিন্ন আলেম ওলামারা রয়েছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে বিকল্প পদ্ধতিতে ঈদ জামাতের আয়োজন করার বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য। দ্বিতীয় ওয়েভ না যেতে যেতেই দেখা যাবে যে আমরা যখন এটাকে সংক্রমণ করে আসবো, কমিয়ে আনবো, আবার তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাবে। তারপরে তৃতীয় ওয়েভ কমাতে কমাতে আবার কোরবানি ঈদ আসবে। আবার যদি একইভাবে আমরা সবাই এরকম চলাচল করতে থাকি তাহলে পরে এটা শেষ হবে না। তো কাজেই আপনারা দয়া করে নিজেরা সচেতন হন। জটিলতা এড়ানোর জন্য লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শুরুর আগে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই গাবতলী আবদুল্লাপুর বাস টার্মিনালে রয়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। আন্তজেলা বাস বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। তবে এজন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। অনেকে পায়ে হেঁটেও পার হচ্ছেন ঢাকার সীমানা। বন্ধ দূরপাল্লার বাস, তাতে কি? প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে যে কোনো মূল্যে যেতে হবে গ্রামের বাড়ি। তাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ট্রাকে করে রাজধানী ছাড়ছেন অনেকে। করোনার কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীরা বেছে নিচ্ছেন অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস। ভেঙে ভেঙে যাওয়ায় গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। শিমুলিয়া পাটুরিয়া ঘাটে পৌঁছাতে পারলে ফেরি পার হয়ে গন্তব্যে যেতে পারবেন বলে আশা তাদের। কষ্ট তো হবে, এখন কষ্ট হলে তো কিছু করার নেই, বাড়িতে আব্বা মা আছে, ঈদ তো করা লাগবে। এখন এখানে থাকি একা, এখন তো এইভাবে একা একা ঈদ করা সম্ভব হচ্ছে না। দূরপাল্লা বাসগুলো ছেড়ে দিলে ভালো হইতো, মানে গন্তব্য পর্যন্ত গেলে আর সমস্যা হইতো না, মানুষের এত ভোগান্তি হইতো না। যানবাহন নাই দেখি সেতু পার হওয়ার জন্য যানবাহন না থাকার কারণে আমি ট্রাকে চলছি। লকডাউনে ঢাকা থেকে বের হওয়ার পয়েন্টে পুলিশের চেকপোস্টে ঢিলে ঢালা ভাব। ব্যক্তিগত গাড়ি থামিয়ে কারণ জানতে চাওয়া হলেও হেঁটে চলাচলকারীরা অবাধে ঢাকা ছাড়ছেন। রপ্তানি কাজে যে পোশাক খাতে যে গাড়িগুলো ওটা দেখে ছেড়ে দিচ্ছে যে আমরা যদি যাত্রী পরিবহন করে প্রাইভেট কার হোক, হাইয়েস্ট গাড়ি হোক, অন্য কোনো গাড়ি চলে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর ঢাকা সিটির যে গাড়িগুলো এটা ঢাকার বাইরে যেতে পারে না। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও গাদাগাদি করে চলাচল করছেন যাত্রীরা। এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ায় করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকা ছাড়ছেন এতে ভয়াবহ ক্ষতি হতে পারে। ছুটি শেষে তারা যখন আবার ঢাকায় ফিরে আসবেন তখনও স্বাস্থ্যবিধি উপকৃত হবে। এতে ঈদের পরে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঈদের স্বাস্থ্যবিধি যেভাবে উপেক্ষিত হচ্ছে তাতে দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেরির সংখ্যা বাড়ানোয় মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আর দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের। ভিড় থাকলেও দীর্ঘ সময় আর অপেক্ষা করতে হচ্ছে না। রোদ বৃষ্টি করোনার ঝুঁকি উপেক্ষা করেই বাড়ির পথে ছুটছে মানুষ। যেন মানুষের স্রোত, গাড়ির বদলে রাস্তা এখন মানুষের দখলে। শেকড়ের টানে বাড়ির পথে ছুটছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ছোট যানবাহনে গন্তব্যের পথ ধরেছেন অনেকে। বাড়তি ভাড়ার সঙ্গে যাত্রাপথে ভোগান্তিও কম পোহাতে হচ্ছে না।
জায়গায় জায়গায় থামতে হচ্ছে চেকপোস্টে। করোনা সংক্রমণের ঝুঁকিও রুখতে পারেনি ঘরমুখ মানুষকে। কেরানীগঞ্জ থেকে আসছি, ঢাকা থেকে ট্রলার দিয়ে, ওইখান থেকে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে আমাদেরকে আটকে রাখছে 1-1.5 ঘন্টা। তারপরে ওইখান থেকে আমাদের বাইর করে দিছে, তারপরে আমরা এখান দিয়ে গাড়িতে আসছি। জানি এটা রিস্ক, এটা উচিত হয় না, তারপরে নারীর টানে আপনারাই তো বলেন বাড়ি ঠিক মতো আসা যায় না, পুলিশে চেক করে, পুলিশ গাড়ি নামাই দেয়, গাড়ি ঘুরিয়েই আসা লাগে, বিভিন্ন রকমের ঝামেলা হয়। শিমুলিয়া পাটুরিয়া ঘাটে ভিড় ঠেলে যে যেভাবে পারছেন জায়গা করে নিচ্ছেন ফেরিতে। উত্তরাঞ্চল, তারপরে চট্টগ্রাম, তারা কিন্তু ইজিলি চলে যাচ্ছে, এনিহাও চলে যাচ্ছে। শুধুমাত্র আমাদের এই সাউথ বাংলাটা আমরা এটাতে সাফার ইউজ করতেছি। এখানে 70 টাকা ভাড়া, সেই জায়গায় ভাড়া আছে 800 টাকা। সেনাবাহিনী নামায় যদি বন্ধ করে দিত, একবার বন্ধ করে দিত। এখন লোকজনও যাইতে যেতেছে, মানুষের অনেক হারানি হইতেছে, অনেকটা কষ্ট ক্লাস করে এখন যাইতেছি। মঙ্গলবার থেকেই 2 ঘাটের অধিকাংশ ফেরি চালু করে দেওয়া হয়েছে। এতে ঘাটে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই সমস্ত জরুরি রোগীবাহী গাড়ি, ডেড বডির গাড়ি আসে এবং সাথে সাথে পণ্যবাহী গাড়ি যেগুলো পার হচ্ছে, তার সাথে কিছু যাত্রীও চলে যাচ্ছে। যার কারণে আমরা ফেরির যে আগে যে ফেরির যে স্বল্পতা ছিল, সেখান থেকে আমরা কিছু ফেরি বাড়িয়ে দিয়েছি। যার কারণে এই এখন মোটামুটি যাত্রীর যে চাপটা আসে সেটা আমরা ম্যানেজ করে নিতে পারি। যাত্রী ভোগান্তি কমাতে ও পণ্যবাহী যান পারাপারে সোমবার বিকেল থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি সার্ভিস বাড়ানোর ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরও জানাতে শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, জানতে চাই যে শিমুলিয়া ঘাটের এখনকার পরিস্থিতি কি, যাত্রী চাপ কতটা আছে এবং ঢাকা থেকে যাত্রীরা কিভাবে যেতে পারছেন শিমুলিয়া পর্যন্ত? দিনভরই কিন্তু শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। সকাল 9টা-10টা পর্যন্ত যাত্রীর চাপ ছিল অনেক, এবং দুপুরের দিকে একটু কম থাকলেও প্রত্যেকটা ফেরিতেই কিন্তু পুরো যাত্রীতে পুরো ভর্তি ছিল। কোনো ফেরি আসলে কম যাত্রী নিয়ে এই শিমুলিয়া ঘাট ছেড়ে যায় নাই, এমনটি আমরা দেখিনি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিকেল থেকে, অর্থাৎ বিকেল 3টার পর থেকে যাত্রীর চাপ শিমুলিয়া ঘাটে আবারও সকালের মতোই ঠিক বাড়তে থাকে। বিশেষ করে বেসরকারি যে সকল চাকরিজীবী আছেন, তারা চাকরি শেষ করেই মোটামুটি আজকের কর্মদিবস শেষ করেই তারা রওনা দিয়েছেন, এবং বিকেল 4টার পর থেকে দেখলাম যে আমরা প্রচণ্ড ভিড়, এবং 4টার পর থেকে বৃষ্টি শুরু হয়, গুড়ি গুড়ি আকারে যে বৃষ্টি হচ্ছে, সেটিতে আসলে মানুষের দুর্ভোগ অবর্ণনীয় আকারে বেড়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিকেলে ইফতারের আগে থেকে যে পরিমাণ যাত্রীর চাপ ছিল, সেই চাপ সামাল দেয়া এই মুহূর্তে ঘাট কর্তৃপক্ষ যারা আছে তাদের পক্ষে অনেকটাই দুঃসাধ্য বলা যায়। কিছুক্ষণ আগে আমার সামনে যে ফেরিটি রয়েছে, সেই ফেরিটি আসার সাথে সাথে মানুষে ভর্তি হয়ে গেছে। এতটাই চাপ যে ফেরিতে যে সকল গাড়ি ছিল, সেই গাড়িগুলো কিন্তু এখন আর নামতেও পারছে না, এবং কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও নামাতে পারছে না, এমন পরিস্থিতি। তো যাত্রীরা যখন একদম ভিতরের দিকে চলে যাচ্ছে, তখন আস্তে আস্তে করে গাড়িগুলো নেমে যাচ্ছে, এবং পুরো ফেরিতেই শুধুমাত্র যাত্রী পরিবহন করা হচ্ছে। এই মুহূর্তে বিকেল থেকে এত বেশি যাত্রীর চাপ ছিল যে নতুন করে আর ফেরিতে কোনো শিমুলিয়া ঘাট থেকে গাড়ি নেওয়া হচ্ছে না, শুধুমাত্র যাত্রী পরিবহন করা হচ্ছে। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এই ফেরিকে কেন্দ্র করে আশেপাশে এত বেশি চাপ ছিল, আসলে বলার মতো না। তবে একটি বিষয় লক্ষণীয় যে গতকাল পর্যন্ত যেরকম মাত্র ফেরি স্বল্পতা ছিল, 3টি ফেরি দিয়ে দিনভর যাতায়াত করেছে, এই কারণে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। কিন্তু আজকে গতকালকের তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি, কিন্তু যেহেতু ফেরি রয়েছে, অর্থাৎ 16টি ফেরি দিয়ে চলাচল করছে, সুতরাং সেই হিসেবে যাত্রীর চাপ সামাল দিতে পারছে। কিন্তু সেটিও আসলে আমরা পরিস্থিতি যেটি বুঝতে পারছি, সেটি আসলে সামাল দেওয়া অনেকটাই দুঃসাধ্য হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে 16টি ফেরির জায়গায় যদি আরও কমপক্ষে 4 থেকে 5টি ফেরি বাড়ানো যেত, তবে হয়তো এই চাপ সামাল দেওয়া যেত। এখন এত বেশি চাপ তৈরি হওয়ার কারণ হচ্ছে একই সঙ্গে লঞ্চ এবং এখানকার যে স্পিড বোটগুলো রয়েছে, সেগুলো যেহেতু বন্ধ রয়েছে কর্তৃপক্ষ নির্দেশে, সুতরাং পুরো চাপটাই এখন ফেরির। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার এখন অক্সিজেন লাগছে না। রক্তচাপ, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হন 11 এপ্রিল। 14 দিনেও করোনামুক্ত না হওয়ায় 27 এপ্রিল নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে।
সিসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার অনেকটা ইমপ্রুভ করেছেন এবং এখন তিনি রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, অর্থাৎ অক্সিজেন লাগছে না রুমের মধ্যে। আপনার তার প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন আপনার যেটাকে স্যাচুরেশন বলে, এগুলো এখন আপাততভাবে এখন আলাদা রকমে এখন আপনার কিছুটা নর্মালের দিকে চলে এসছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদন মঞ্জুর না হওয়ার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। কারাগারে আছে, ঠিক আছে, তাকে আপনাকে ব্যবস্থা করতে হবে যেন চিকিৎসাটা নিয়ে তিনি ফিরে আসতে পারেন। That's our fundamental right to get treatment, to get medical facility. খালেদা জিয়াকে সাংবিধানিক অধিকার বঞ্চিত করে এখন তাকে নিয়ে মন্ত্রী এমপিরা অশালীন মন্তব্য করছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। যাচ্ছে তাই বলবেন আর আপনারা মনে করবেন সবসময় পারবে যাবেন সব কথা বলে। এভরিথিং ইজ বিং নোটেড এন্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি উইল গিভ অ্যানসার টু ইট টাইমলি। সময় যখন আসবে তার জবাব দিয়ে দেবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। সচিবালয়ে আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ পর্যন্ত কেটে ফেলা 50টির মধ্যে কোনো দুষ্প্রাপ্য গাছ আছে কিনা তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে বেশ কিছু স্থাপনা। ফুডকোর্ট, হাঁটার পথ, কার পার্কিং, ভাস্কর্য সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করতে এরই মধ্যে কাটা পড়েছে 50টি গাছ, যার মধ্যে বেশ কিছু পুরনো গাছও রয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আদালতের আদেশ অমান্য করে সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট স্থাপনের জন্য গাছ কাটায় সরকারের এক সচিব সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। আবেদনটির শুনানি হবে 20 মে। একই সঙ্গে কার্যক্রম স্থগিত এবং নকশা আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকবে। প্রয়োজনে নকশারও পরিবর্তন করা হতে পারে। বিজ্ঞজনদের, বিভিন্ন স্টেক হোল্ডারদের আলোচনা করে এটাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, আরো উন্নত করা যায়, কিভাবে এর অবনতির দিকে যাবো না, আমরা যাবো ভালোর দিকে। সেখানে যা যা করণীয় তাই করবে। গাছ তো কাটাটা আমাদের উদ্দেশ্য না, এই মুহূর্তে তো আর গাছ কাটা হবে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা হয়ে থাকে সেটি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র ওয়াকওয়ের জন্য কাটা হয়ে থাকে, যেটা হয়তো একটু এড়ে গেলে হতো, এরকম যদি হয়ে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কেন তারা এত অসাবধান ছিল। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ আপাতত না কাটতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মৌচাক মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, ঈদের কেনাকাটার এখনকার কি অবস্থা? আর 2-1 দিন বাকি আছে ঈদের, ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতারা কি বলছেন? দেখুন, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর যে মৌচাক মার্কেটে। আমি দুপুর বা বিকেলে পর্যন্ত ছিলাম নিউ মার্কেট, চাঁদনি চক, ওইদিকেও যেমন ভিড়। তবে যেহেতু এখন কিছুক্ষণ আগে ইফতার আগে বৃষ্টি হয়েছে এবং যেহেতু ইফতার কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এই মুহূর্তে ক্রেতা সমাগম একটু কম লক্ষ্য করা যাচ্ছে এবং যত সময় গড়াচ্ছে তত ক্রেতা সাধারণ কিন্তু মার্কেটের দিকে প্রবেশ করছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, সরকারিভাবে নানা বিধিনিষেধ দেওয়া হলেও যে মাস্ক পরা বাধ্যবাধকতা এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার জন্য যে বিধিনিষেধগুলো দিয়েছিল, সেগুলো কোনো মার্কেট বা শপিং মল, সুপার শপে কিন্তু সেরকম ভাবে চোখে পড়ে নাই। তবে যারা ক্রেতা সাধারণ আছে, ক্রেতাদের মুখে অধিকাংশের মাস্ক ব্যবহার করলেও যারা বিক্রেতা আছে তারা এই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই বেশি উদাসীন। তারা যেহেতু বলছে যে অনেকক্ষণ একই জায়গায় তারা দাঁড়িয়ে থাকে বা কাজ করে, সেক্ষেত্রে তাদের অনেক বেশি অস্বস্তিকর হয়ে যায়। আরেকটা বিষয় এখানে বলা জরুরি যে
প্রশাসনের নজরদারি, যেহেতু বলা হয়েছিল প্রত্যেকটা মার্কেট শপিং মলে প্রশাসন থেকে নজরদারি করা হবে যে কেউ মাস্ক যাতে না সবার জন্য পরে নিশ্চিত করা যায়, মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার জন্য। এই বিষয়ে আমি সকাল থেকে বেশ কয়েকটা মার্কেটে ঘুরেছি, এই বিষয়ে কোনো প্রশাসনের নজরদারি কিন্তু চোখে পড়ে নাই। প্রতিটা মার্কেটে বিশেষ করে ইফতারের আগ পর্যন্ত কিন্তু প্রতিটা মার্কেটে ভিড় থাকে, ইফতারের সময় একটু কমতে এবং অনেক ক্রেতা সাধারণ দেখেছি তারা কিন্তু পরিবার নিয়ে এসেছে এবং এই মার্কেটের মধ্যে তারা কিন্তু ইফতার সেরে নিয়েছেন এবং তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে তারা পুরো পরিকল্পনা করে এসেছেন যে মার্কেটে তারা শপিং করবেন ঈদের জন্য কেনাকাটা, এবং এই মাঝখানে যখন ইফতারের সময় হবে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা আসেন, অর্থাৎ তারা কিন্তু একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে আসছেন। তাদের কারোরই মধ্যে যে করোনা সংক্রমণের যে ভয় এই ধরনের কোনো কিছুই কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় না, এবং প্রতিটা মার্কেটে কিন্তু গাদাগাদি করে প্রতিটা দোকানে কিন্তু ক্রেতা সমাগম রয়েছে। এবং মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছে বরাবরের মধ্যে একই কথা যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যথাযথভাবে চেষ্টা করছে, তারপরে অধিক অসংখ্য ক্রেতার চাপ সামাল দিতে তাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে। তারা বলছে যে বিক্রেতাদের যেমন সচেতনতা জরুরি, ঠিক একইভাবে যারা ক্রেতা সাধারণ এখানে শপিং করতে আসছেন, কেনাকাটা করতে আসছেন, তাদেরও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা তাদেরও নিজস্ব কিছু দায়িত্ব আছে। অর্থাৎ তারা বলছে ক্রেতা বিক্রেতা দুই পক্ষ থেকেই এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। তবে আদৌ কি এই শপিং মলগুলোতে কতখানি স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, কারণ যে পরিমাণ মানুষ আসছে সেই পরিমাণ ভাবে কোনোভাবে নজরদারি করা কোনোভাবেই সম্ভব হয় না। এবং যত ঈদ ঘনিয়ে আসছে, অর্থাৎ তারা আশা করছে যে চাঁদ রাত্রে সবচেয়ে বেশি তাদের ভিড় হবে, কারণ যারা ঢাকার বাইরে চলে গেছে তারা কিন্তু কেনাকাটা করে চলে গেছে, এবং যারা ঢাকাতে আছে তারা কিন্তু কেনাকাটা করছে, এবং চাঁদ রাতে সবচেয়ে বেশি ভিড় হওয়ার আশা করছে গত বছর তুলনায় এবছর প্রতিটা পুষে নেওয়ার জন্য। মূলত এই ছিল রাজধানীর বিকুনি বিতান থেকে ঈদ কেনাকাটা সর্বশেষ। শাহিদ আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা, প্রথমবারের মতো দেশের মাটিতে চলল স্বপ্নের মেট্রো রেল। সব ধরনের বিচার বিশ্লেষণ ও পরীক্ষামূলক চলাচলের পর নগরবাসীর জন্য উন্মুক্ত হবে মেট্রো রেল। আশা করা হচ্ছে 6 মাসের মধ্যে মেট্রো রেল ভ্রমণের সুযোগ পাবে রাজধানীবাসী। সাইরেন বাজিয়ে যাত্রা শুরু মেট্রো রেলের, যদিও আনুষ্ঠানিকভাবে নয় সাধারণ যাত্রীদের জন্য। মেট্রো রেলের বগি লাইনে স্থাপনের পর প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ির ডিপোতে চালিয়ে দেখা হয়। লাল সবুজ রঙের মেট্রো রেলের বগি ঘুরে দেখেন জাপানের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে যোগ দিয়ে জানান সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে থাকবে জাপান। হোলি আর্টিজান হামলা এবং করোনার কারণে কাজ অনেকটা বাধাগ্রস্ত হলেও দ্রুত পুরো কাজ শেষ করার প্রত্যাশা রাষ্ট্রদূত ও জাইকার প্রতিনিধিদের। হোলি আর্টিজেনে হামলা ও করোনার কারণে মেট্রো রেল প্রজেক্ট নানা প্রতিকূল পরিস্থিতি পার করেছে, তবে খুব দ্রুত জাপানি প্রযুক্তির লাল সবুজের ট্রেন ঢাকায় চলাচল শুরু করবে, যা কিনা পুরো ঢাকা শহরের চেহারা বদলে দেবে। বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে আছি। আগামীতে এই অংশীদারিত্বের ধারা অব্যাহত থাকবে। বন্ধুত্বপূর্ণ এই দুই দেশ আগামী 2022 সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর উদযাপন করতে যাচ্ছে। ট্রেনটি ডিপোর বাইরে উড়ালপথে তোলা হবে আগস্ট মাসে, তারপর 2 ধাপের পরীক্ষা নিরীক্ষা, এরপর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল। আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ভায়াডাক্টের উপর পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। দ্বিতীয় সেটে আরও 6টি কোচ মংলা বন্দরে পৌঁছেছে। তৃতীয় চতুর্থ সেট চলতি বছরে আগস্ট এবং পঞ্চম সেট সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে। অবশিষ্ট সেটগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে পৌঁছবে। মোট 24 সেট ট্রেন দিয়ে পরিচালনা করা হবে মেট্রো রেল লাইন 6। প্রতিটি সেটে 6টি বগির মধ্যে 2টিতে থাকবে ইঞ্জিন, আর বাকি 4টিতে সর্বোচ্চ 1738 জন যাত্রী পরিবহন করতে পারবে। ট্রেন চলাচলের জন্য লাগবে 1500 ভোল্ট। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় আজ রাত 2টায় বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে। মেসির দল টেবিলে 3-এ থাকলেও শিরোপা স্বপ্ন এখনও বেঁচে আছে। সেজন্য বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, মিলতে হবে বেশ কিছু সমীকরণ। লা লিগার শীর্ষে আতলেতিকো মাদ্রিদ,
এবার মৌসুম জুড়ে আধিপত্য করেছে সিমিওনির দল, কিন্তু শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারানোয় সুযোগ তৈরি হয়েছে বার্সা আর রিয়ালের। তবে লিগে বাকি 3 ম্যাচ আতলেতি জিতলে আর কারোই সুযোগ নেই চ্যাম্পিয়ন হবার। আবার দুই প্রতিপক্ষ যদি পয়েন্ট হারায় তবে শিরোপার পথ হবে আরও সহজ। লিগে সব দলেরই বাকি আর 3 ম্যাচ। বার্সেলোনা আজ খেলবে তার প্রথমটি। শিরোপা জয় বার্সার সমীকরণটা এইরকম, নিজেদের জয়ের পথে থেকে রিয়ালের পয়েন্ট খোয়ানোর অপেক্ষা করতে হবে, আর টেবিল টপার আতলেতিকোর অন্তত 1 ম্যাচে হারতে হবে। আসার কথা হলো বার্সার শেষ 3 প্রতিপক্ষের কোনোটাই খুব কঠিন না। 35 ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট 77 আর রিয়াল বার্সা সমান 75 পয়েন্টে দাঁড়িয়ে। আমরা এখনো চ্যাম্পিয়ন হতে লড়ছি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। শিরোপা জয় আমাদের হাতে নেই, আমরা শুধু নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে পারি। ভুল করে প্রতিপক্ষের পথ সহজ করে দেয়া চলবে না। কোনো এক ম্যাচে ড্র করলে ট্রফি জিতবে লস ব্লাঙ্কোস, কারণ আতলেতিকো আর বার্সা দু দলের সাথেই মুখোমুখি লড়াই এগিয়ে রিয়াল। আর লা লিগায় পয়েন্ট সমান হলে আগে দেখা হয় হেড টু হেড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে বড় লড়াই। 2 নম্বর দল ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে 4-এ থাকা লেস্টারের সঙ্গে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু রাত 11টায়। 70 পয়েন্ট নিয়ে ইউনাইটেডের শীর্ষ 4-এ থাকা নিশ্চিত, তবে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ লেস্টারের সামনে। শেষ ম্যাচে হেরেছে ফক্সরা। জয়ের ধারায় ফিরতে না পারলে শীর্ষ 4-এ জায়গা হারাবে ব্রেন্টন রজার্সের দল। চোটের কারণে লেস্টার স্কোয়াডে নেই জনি ইভান্স, হার্ভি বার্নস, জেমস জাস্টিন ও ওয়েস মর্গানকেও পাওয়া যাবে না। অন্যদিকে গোড়ালির ইনজুরির কারণে ইউনাইটেড একাদশে থাকছেন না হ্যারি ম্যাগুয়ের। দলটির বড় ভরসা ব্রুনো ফার্নান্দেজ। লিগে এখনও পর্যন্ত 17 গোলের পাশাপাশি 11 অ্যাসিস্ট ফার্নান্দেজের। সংবাদ সন্ধ্যা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কোয়াডে বাংলাদেশ যোগ দেবে কি না তা নিজস্ব বিষয়। আগ বাড়িয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চীন থেকে 5 কোটি টিকা কিনতে চায় সরকার। উপহারের 5 লাখ ডোজ আনতে পাঠানো হয়েছে উড়োজাহাজ। করোনায় আরও 33 জনের মৃত্যু, নতুন 1230 রোগী শনাক্ত। ঈদ উপলক্ষে চলাচল বাড়ায় তৃতীয় ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরে। রোদ বৃষ্টি উপেক্ষা করেই সড়কে ঘরমুখো মানুষের ঢল। শিমুলিয়া পাটুরিয়ায় ফেরি বাড়ায় কমেছে পারাপারের ভোগান্তি। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।